ওয়েস্ট ইন্ডিজ সফর আসলেই বাংলাদেশের মানে আমরা ক্রিকেট ভক্তদের সামনে দুটো জিনিস চলে আসে। একটা হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট টাইম। দেখা যাবে এমন এমন অদ্ভুত টাইমে খেলা হয়, ভোরবেলা, মধ্যরাতে। তবে অ্যাটলিস্ট এবার সেদিক থেকে নিশ্চিন্ত, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ এবং প্রথম টেস্ট যেটা আসলে 22শে নভেম্বর শুক্রবার, এবং খুবই পারফেক্ট টাইমিং। যারা রাত জাগেন বা যারা সন্ধ্যার পরে ফ্রি হয়ে খেলা দেখতে বসবে, রাত 8টা থেকে শুরু হবে এবং অবশ্যই সেটা শেষ হতে হতে হয়তো রাত 3টা বেজে যাবে যদি বৃষ্টি বাগড়া না দেয়। একটা তো টাইম গেল। ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেলে আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে বাংলাদেশের সুখ স্মৃতিগুলো সামনে চলে আসে। কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ সবসময় কিছু না কিছু পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রথম অ্যাওয়ে সিরিজ জয়, হোয়াইট ওয়াশ প্রথমে, যেটা হচ্ছে অ্যাওয়েতে এবং র্যাঙ্কিং এর উপরের সারির দলগুলোকে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে ছাড়া, এই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ 2009 সালের। এবং ওই সুখ স্মৃতিগুলো আসলে সবসময় বিভিন্ন সময় ওয়েস্ট ইন্ডিজে গিয়ে বাংলাদেশ পেয়েছে। তো এবারে আসলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সামনে যখন হাজির হচ্ছে, সামনে আসলে বেশ কিছু ইকুয়েশন চলে এসেছে এবং সবচেয়ে বড় চিন্তার জায়গা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার। সবগুলো ফরম্যাটেই পরিশ্রম করছে, লড়াই করছে, ধুকছে। টেস্টে সেটা আরো আরো বেশি। আচ্ছা, তার আগে একটু প্রস্তুতি ম্যাচে যদি আমরা নজর দিই, বাংলাদেশ একটা 2 দিনের নামে মাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে আমি বলবো। কারণ এই প্রস্তুতি ম্যাচটা হওয়ার কথা ছিল 4 দিনের এবং বাংলাদেশ আরো একটু সময় পেত। সেক্ষেত্রে আসলে মাঝখানে আফগানিস্তানের সঙ্গে সিরিজের কারণে এটার দৈর্ঘ্যটাকে কমিয়ে আনতে হয় এবং 2 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটার এবং বোলারদের প্রস্তুতিটা হয়েছে, কিন্তু ব্যাটারদের প্রস্তুতি আসলে তেমন কিছু বলার মতো হয়নি, বরং বোলাররা তাদের কাজটা দারুণভাবে করেছেন। বাংলাদেশের ব্যাটিং, সেই চিরচেনা ব্যাটিং এবং সেই চিন্তার জায়গাটা ঘুরে ফিরে যেটা বললাম টপ অর্ডারের কথা, সেটাই আরো একবার সামনে চলে এসেছে। কারণ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ। বাংলাদেশ কিন্তু মূলত সাধারণত যেটা হয়, একটা ট্যুর ম্যাচে যখন সফরকারী দল তাদের মূল একাদশটাকেই খেলানোর চেষ্টা করে বা 15 জনকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলায়। আহ প্রতিপক্ষ দলে ওয়েস্ট ইন্ডিজের দলটার দিকে যদি তাকান, ব্রাথওয়েট এবং আরো দু একটা নাম হয়তো আপনি চিনবেন যারা এই স্কোয়াডে আছেন, অল্প কয়েকজন ক্রিকেটার, বাকিরা আসলে স্কোয়াডের সদস্য নন, টেস্ট স্কোয়াডের, কিন্তু তারা প্রস্তুতি ম্যাচ খেলেছেন। সেই হিসেব করলে বাংলাদেশের আসলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পারফরমেন্সটাকে বলা যায় যে অনুমিতই ছিল। এবং বাংলাদেশ কেমন পারফরমেন্স করেছে, আসলে টপ অর্ডার কতটা খারাপ করেছে, বাংলাদেশের টপ অর্ডারে যথারীতি ছিলেন, শুরু করেছেন, কারণ শান্ত নেই এবং টপ অর্ডারের কম্বিনেশন তো চেঞ্জ হতে যাচ্ছে। সেখানে জয় এবং জাকিরকে দিয়ে বাংলাদেশ এই টেস্টে প্রস্তুতি ম্যাচে ওপেনটা করিয়েছে এবং সেখানে আসলে তারা কেউই ভালো করতে পারেননি। মমিনুল নেমেছেন, তারপরে 3-এ সাদাত হাসান দীপুকে 4-এ খেলানো হয়েছে, 5-এ নেমেছেন লিটন কুমার দাস, জাকের আলী উইকেট রক্ষক ব্যাটসম্যান, তিনি নেমেছেন। তারপরে মাহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পেয়েছেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, হাসান মাহমুদ এবং তাসকিন পর্যন্ত আসলে ব্যাট করেছে বাংলাদেশ দল। ব্যাট করেননি হাসান মুরাদ, তিনি বোলিংয়ে এসে চমক দেখিয়েছেন। বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই স্পিনার হ্যাটট্রিক করেছেন। এছাড়া বল করেছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, সবাই আসলে বল করেছেন। সাদমান ইসলাম খেলেননি, বাট সাদমান ইসলামেরই আসলে সুযোগটা হতে পারে টেস্টের ওপেনিংয়ে জয়ের সঙ্গে এবং সেটার একটা ভালো সম্ভাবনা আছে। সেক্ষেত্রে হয়তো জাকিরের জায়গায় আমরা হয়তো সাদমানকে দেখতে পারি। জয় এবং সাদমান হয়তো ওপেন করছেন এবং তখন 3 নম্বর পজিশনে মমিনুল হক খেলেছেন, যেহেতু প্রস্তুতি ম্যাচে 31 রান করেছেন এবং আবারও সেই মমিনুলের যে টেন্ডেন্সি আমরা রিসেন্ট টাইমে দেখছি, সেট হয়ে আউট হয়ে যাওয়া, সেই একটা আমি বলবো যে সেটারই যেন আরেকটা দৃশ্যায়ন, মঞ্চায়ন তিনি করেছেন। প্রস্তুতি ম্যাচে 31 রান, 58 বলে 4টা 4 করে তিনি আউট হয়ে গেছেন। এরপরে যারা এসেছেন, লিটন কুমার দাস, তিনি বেশ ভালো টাচে আছেন। আরও একবার টেস্টে লিটন আমাদের এখন এই মুহূর্তের বেস্ট ব্যাটসম্যান, সেটা তিনি প্রুফ করেছেন। প্রস্তুতি ম্যাচেও বেশ ভালো একটা ইনিংস খেলেছেন, 53 বলে 31 করে রিটায়ার্ড হার্ট হয়েছেন, তিনি কিন্তু আউট হননি। 4টা 4, একটা ছক্কা, একই সমপরিমাণ বাউন্ডারি হাঁকিয়েছেন হচ্ছেন জাকের আলী, 48 রান করেছেন। কিন্তু জাকের আলীর সুযোগ হবে কিনা সেটাই আসলে, জাকের অথবা শাহাদাত হোসেন দীপু, মূলত এই দুজন থেকে কোনো একজনকে মুশফিকের পরিবর্তে বাংলাদেশ দল বেছে নিতে হবে। আর শান্তর পরিবর্তে হয়তো সাদমান এবং জয়কে দিয়ে যদি ওপেন করানো হয়, সেক্ষেত্রে মমিনুল 3-এ চলে আসবে, 4-এ চলে আসবে হচ্ছে মুশফিকের জায়গায় যিনি সুযোগ পাচ্ছে শাহাদাত হোসেন দীপু বা বা জাকের আলী, এবং সেক্ষেত্রে হয়তো ব্যাটিং অর্ডারে অন্য প্রমোশন হবে। আমরা দেখবো লিটন কুমার দাস উপরে চলে আসতে পারেন, যিনি উপরে খেলতে চান, উপরে খেলতে পছন্দ করেন। মেহেদী হাসান মিরাজ থাকছেন নিশ্চিতভাবে। অঙ্কনের হয়তো বা এই টেস্টের সুযোগ হবে না, যদিও তিনি প্রস্তুতি ম্যাচে খেলেছেন। তাইজুল ইসলাম এবং হাসান মুরাদ অবভিয়াসলি হ্যাট্রিক করেছেন প্রস্তুতি ম্যাচে, খুব ভালো করেছেন, বাট স্টিল তার প্রথম টেস্টের সম্ভাবনা আমি অন্তত কম দেখছি। ব্যাটিং স্কিলে তাইজুলও যে খুব পিছিয়ে বলা যাবে না, এবং একই সঙ্গে তাইজুলের এক্সপেরিয়েন্স
ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন এর আগে, তিনি জানেন সেখানকার কন্ডিশনকে কিভাবে এক্সপ্লয়েট করতে হয়। সো তাইজুল প্রবাবলি এগিয়ে থাকবেন এই স্কোয়াডে এবং তার সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই আমি অন্তত বেশি দেখছি। সো তাইজুল যদি খেলেন সেক্ষেত্রে বাংলাদেশ 3 পেসার নিয়ে খেলবে, কারণ তাইজুল এবং মিরাজ যদি দুজনে স্পিনার হন এবং 3 পেসার এক্ষেত্রে কারা হবেন? অবশ্যই ফ্রন্ট লাইনে তাসকিন এবং হাসান মাহমুদ, এই দুইজন প্রবাবলি কনফার্ম থাকবে। যদি তাসকিনের ফিটনেস একটা ইস্যু হবে, যদি তিনি পুরো 5 দিন খেলার মতো ফিট থাকেন, এবং সেক্ষেত্রে হয়তো তাসকিনের না থাকার কোনো কারণ নেই, সেক্ষেত্রে তাসকিন এবং হাসান মাহমুদ জুটির সঙ্গে থার্ড বোলার হবেন কে? নাহিদ রানা নাকি শরীফুল? এইটা হচ্ছে আরেকটা চয়েসের ইস্যু, এবং সেক্ষেত্রে আমার মনে হয় নাহিদ রানাকে এগিয়ে রাখবে। আবার যদিও দেখা যায় তাসকিনকেও ড্র হতে পারে, সেক্ষেত্রে শরীফুল, নাহিদ রানা এবং হাসান মাহমুদ হয়তো সুযোগটা পেতে পারেন। বাট এই মুহূর্তে আমার মনে হয় যে ব্যাটিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা লিটন কুমার দাস, বোলিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা হাসান মাহমুদ, কি দুর্দান্ত বলই না করে চলেছেন এই পেসার। সো এই হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডটা, মোটামুটি এরকম হতে পারে। কিন্তু টেস্টে আসলে বাংলাদেশ কেমন করবে? ওয়েস্ট ইন্ডিজের যদি দলটার দিকে তাকাই, অনভিজ্ঞ, বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে, কিন্তু বাংলাদেশের বড় শত্রু আসলে বাংলাদেশ নিজেরাই। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের চেয়েও দেখা যায় যে নিজেরাই এমন এমন কাজ করে ফেলতে পারে যে সেক্ষেত্রে আসলে ওয়েস্ট ইন্ডিজের এই অনভিজ্ঞ তরুণ দলটাকেও মনে হতে পারে যে একেবারে খুবই শক্তিশালী কোনো দল, এবং সেটার জন্য আসলে বাংলাদেশ নিজেদেরকেই খুব দায়ী করতে হবে, খুব খারাপ খেলতে হবে। একটু বলে রাখি যে বৃষ্টির একটা সংখ্যা আছে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশের পেসাররা দারুণ বল করেছেন। ঠিক একইভাবে ওয়েস্ট ইন্ডিজ দলে যারা আছেন অনেকেই আসলে বাংলাদেশ দল খেলেনি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বেশ কিছুদিন পরে, এবং সেক্ষেত্রে আনকোরা কিছু ক্রিকেটার থাকবে, এবং আনকোরা ক্রিকেটারের সামনে বাংলাদেশ সবসময় ভেঙে পড়ে, যেটা সবশেষ পাকিস্তানের সঙ্গে বলুন, ইন্ডিয়ার সঙ্গে বলুন, বা যে কোনো দলের এগেনস্টেই, আফগানিস্তানের সঙ্গেও বলুন, যাকে বাংলাদেশ খেলেনি আগে, তাকে নিয়ে বাংলাদেশ আসলে তার সামনে একটা ভঙ্গুর অবস্থা হয়, এবং নতুন অনভিজ্ঞ যেই থাকে তাকে আসলে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে দারুণভাবে প্রতিষ্ঠিত করে দেয়। এই কাজটা সবসময় বাংলাদেশের ব্যাটাররা, বোলাররা করে থাকেন। সো ওই একটা সংখ্যা, বাংলাদেশ নিজেরাই যখন নিজেদের শত্রু। আদারওয়াইজ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই টেস্টে অন্তত আমি বলবো বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামা উচিত, এবং অবশ্যই আমি বলবো যে আপার হ্যান্ডে থাকা উচিত। বাট হু নোজ, বাংলাদেশকে নিয়ে আসলে প্রেডিকশন করা, আগে একমাত্র পাকিস্তানকে নিয়ে প্রেডিকশন করতে ভয় হতো, এখন বাংলাদেশকে নিয়ে প্রেডিকশন করতে আরও ভয় হয়। তারপরে আপনারা যদি প্রেডিকশন করতে চান নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। এখনকার মতো বিদায়, বাই বাই, টাটা।